আর সে ছিল অ্যালবার্ট। অ্যালবার্ট তার 1 ব্যাটালিয়ন আর্মি নিয়ে ওই স্থানে এসে পড়েছে। তো গাইস, দেখলেন চিঠির পাওয়ার? ওই চিঠির জন্য জল কত দূর গড়িয়েছে। অ্যালবার্ট কমান্ড দেয়, সোলজার্স তোমরা কি প্রস্তুত? আমরা প্রিন্স লয়েডকে এখানে নিতে এসেছি। তো সোলজার্স সবাই এখনই ঝাঁপাইয়া পড়ো। হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের জন্য আবার নিয়ে আসলাম নতুন একটি এক্সপ্লেনেশন ভিডিও। আজকে আমি এক্সপ্লেন করব আই ওয়াজ রিইনকার্নেটেড অ্যাজ দ্য 7th প্রিন্স অ্যানিমের এপিসোড 9। তো গাইস, এই এপিসোডে অ্যাকশন তো আছেই, এছাড়াও আমরা ডিমনদের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ জানতে পারবো। আর ডিমনদের র্যাঙ্ক কেন দেওয়া হয় সেটাও দেখতে পারবো। আর একটা কথা, সিজন 1-এ কিন্তু এই অ্যানিমেটা শেষ নয়। আমি গাইস সিজন 2-ও নিয়ে আসবো। আর সিজন 2 এর এপিসোড 1-এও আপনারা মজাদার কিছু দেখতে পাবেন। আর হ্যাঁ গাইস, আরেকটা কথা, যারা নতুন দর্শক আছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথেই থাকবেন এ ধরনের অ্যানিমে কন্টেন্টের জন্য। আর যারা আগের এপিসোডগুলো দেখেননি, প্লেলিস্টে লিংক দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। তো গাইস চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। আগের এপিসোডে আমরা দেখেছিলাম লয়েড এবং অ্যাসাসিন গিল্ড লর্ডসের জন্য রওনা হয়, কারণ তারা জেডের সাথে দেখা করবে। তারপর অ্যাসাসিন গিল্ড লয়েডকে না জানিয়েই লর্ডসের রাজপ্রাসাদে প্রবেশ করে। আমরা সেখানে অনেক বড় একটা অনুষ্ঠানের আয়োজন দেখতে পাই, সেখানে আমরা জেডকেও দেখতে পাই। তারপরে আমরা জানতে পারি ওই অনুষ্ঠানের সব লোকগুলো আসলে ডিমন, আর জেডও একটা ডিমন। তার মধ্যে ডিমন প্রবেশ করেছে। এরপর তারা অ্যাসাসিন গিল্ডের উপর অনেক অত্যাচার করে। পরবর্তীতে লয়েড এসে তাদের উপর একটা বুম বাম অ্যাটাক করে। তারপর এপিসোড 9-এর শুরুতে আমরা ওই সিনটি আবার দেখতে পাই। লয়েড গিসানের উপর একটা ম্যাজিক্যাল ব্লাস্ট অ্যাটাক করে, আর ওই অ্যাটাকে ডিমনের গোষ্ঠী শুদ্ধ হইয়া যায়। আর র্যান লয়েডকে দেখে আবেগ আপ্লুত হয়ে পড়ে। আর লয়েড বলছে, আমি হলাম সেই গাধাটা। গিসান লয়েডকে আগের এপিসোডে গাধা বলেছিল, আর লয়েড সেটার উত্তর দেয়। তখন তো সব ডিমনেরই অবস্থা খারাপ, সবাই লয়েডকে দেখে ভয় পেয়ে যায়। গাইস, ওই ব্লাস্ট অ্যাটাকে সব ডিমনগুলো আসলে মরেনি। তখন র্যান কান্না করতে করতে বলে, লয়েড, জেড তো আসলে। এটা বলার সাথে সাথেই লয়েড র্যানের গাল ধরে বলে, আরে বোকামে একটা, কান্না করছো কেন? তোমার জিভ আবার কেটে যায়নি তো? এরপর লয়েড তাকে হিল করে দেয় এবং আরো বলে, গ্রিম আমাকে সবকিছু বলেছে, এখনই এখান থেকে যাও। এমনটা মনে হচ্ছে সে তোমাদের পেছনে লেগেছে। এখানের বিষয়টা আমি দেখে নিচ্ছি, কিন্তু তোমরা এখান থেকে এখনই সরো। র্যান বলে, কিন্তু এটা বলার সাথে সাথেই গ্যালিলিয়া র্যানকে উঠিয়ে ওই স্থান থেকে চলে যায় এবং যেতে যেতে বলে, আমাকে ক্ষমা করবেন প্রিন্স। র্যান বলে, গ্যালিলিয়া থামো। গ্যালিলিয়া বলে, তুমি কি আশেপাশের পরিস্থিতি দেখছো না? এখানে এখনো অনেক ডিমন রয়েছে, আবার ডিমনদের লর্ডও এখানে রয়েছে। তার শক্তির আগে আমরা কেউই টিকতে পারবো না, আর আমরা এখানে থাকলে প্রিন্স লয়েডের দুর্বলতা বেড়ে যাবে। এরপর আমরা দেখি ডিমনগুলো সব লাভার ভেতরে তাকিয়ে আছে। ডিমের মাথাওয়ালা লোকটি বলে, লর্ড গিসান আপনি কি ঠিক আছেন? আরেকটি ডিমন বলে, মনে হয় আমাদের লর্ড হেরে গেছে। তখনই গিসান টেলিপোর্ট হয়ে ওই ডিমনটার পিছনে এসে পড়ে, আর গিসান তাকে লাথি মেরে লাভার ভেতরে ফেলে দেয়। তখন তো সব ডিমনগুলো ভয় পেয়ে যায়। গিসান বলে, ওই ছাগলেরা, কি করছো এগুলো? তোমরা কি তোমাদের লক্ষ্য ভুলে গেছো? অ্যাসাসিনরা অনেক ধূর্ত হয়, তারা যদি সাবধান হয়ে যায়, তারপর যদি তারা লুকিয়ে পড়ে, তখন তাদেরকে খুঁজে পাওয়া অসম্ভব। তাই দ্রুত যাও, তাদেরকে ধরে নিয়ে আসো। তখন তো ওই ডিমনগুলো দৌড়ে অ্যাসাসিন গিল্ডের দিকে যেতে শুরু করে। ওই সময় আমরা লয়েডের চারপাশে অসংখ্য ম্যাজিক্যাল এইম দেখতে পাই। লয়েড বলে, আমি থাকতে তো এমনটা কখনোই হতে দেব না। তখন লয়েড ওই ডিমনগুলোর উপর আবার অ্যাটাক করে দেয়। গাইস, যুদ্ধ অলরেডি লেগে গেছে। তখন তো ওই ডিমনরা ছোটাছুটি শুরু করে। তখন তো গ্যালিলিও আর বাকিরা এটা দেখে অবাক হয়ে যায়। গ্যালিলিয়া বলে, আমার বিশ্বাস যে এটা অবশ্যই প্রিন্স লয়েডের শক্তি। এরপর আমরা আবার ওই দিকে দেখি গিসান টেলিপোর্ট হয়ে লয়েডের পেছনে এসে পড়েছে, আর তারা দুজনেই দুজনার দিকে নীরব দৃষ্টিতে তাকিয়ে আছে। তখন তো দুইটা ডিমন লয়েডের উপর আক্রমণ করে দেয় এবং বলে, আরে এই পোলাটা তো অনেক বড় একটা সাইকো। আরেকজন বলে, অসভ্য ছেলে। তখন তো লয়েডের দৃষ্টি গিসানের দিকে ছিল। গিসান কিছু একটা বলে, সেই কথাটা অ্যাটাক হয়ে লয়েডের দিকে ছুটে আসে। আর আশ্চর্যজনকভাবে প্রথমবার কোনো অ্যাটাক লয়েডের ব্যারিয়ারকে ভেদ করতে পারে, তাও আবার ব্যারিয়ার না ভেঙে। তখন লয়েড ভাবে, সে অনেকটাই আমার ব্যারিয়ারের এই পাশে এসে পড়েছে, কিন্তু তার শক্তি তাকে ছুঁয়েই চলে গেল। সে বলেছে মৃত্যু, তার মানে আমাকে কি করতে হবে? আমিও অ্যাটাক করব না ডিফেন্স করব? আর এটা নিয়ে সে কনফিউজ হয়ে যায়। গাইস, ওই অ্যাটাকটা এত দ্রুত আসা সত্ত্বেও তার মধ্যে সে এতক্ষণ ধরে চিন্তা ভাবনা করছে। তাহলে গাইস চিন্তা করুন, তার চিন্তা ভাবনা করার ক্ষমতা কতটা ফাস্ট। তখন তো গ্রিমের মাথা খারাপ হয়ে যায়। গ্রিম বলে, আরে ভাই আগে ডিফেন্স তো করো। আর লয়েড তখন নিচের দিকে সরে যায়, আর ওই ব্যারিয়ারটা ভেঙে চুরমার হয়ে যায়। তখন লয়েড একটি ডিমনকে পর্যবেক্ষণ করার জন্য আরেকটি ম্যাজিক কাস্ট করে।
সে বলে অ্যানালিসিস ক্লাসে ফেল এবং ভাবে ও অ্যাটাক করার পর প্যারাসিটিক ডিমনটাও সাথে সাথে মরে যায় হার্ট অ্যাটাকের মাধ্যমে। তো এখন আসল বিষয়টা বুঝতে পারলাম। গ্রিম বলে আপনি বুঝতে পেরে গেছেন, তাহলে চলুন এখনই এখান থেকে পালাই। আমি জানি আপনি অনেক কিছু জানেন, কিন্তু সে যা করছে তার জন্য কোনো স্পেলের প্রয়োজন নেই। তার ম্যাজিক্যাল পাওয়ারের মাধ্যমে এমনি এমনি সবকিছু হয়ে যায়, যেভাবে ক্রো, র্যান আর ফুজুজু করে ম্যাজিক্যাল পাওয়ারের ট্রান্সমিউটেশন। লয়েড বলে হ্যাঁ, এটা অনেকটা ক্রোর অভিশপ্ত মুখের মতোই, আর ওই ডিমনটার শক্তি যেহেতু বেশি তাই তুলনা করাটাই বৃথা। তারপর তো লয়েড চিন্তার আরও গভীরে প্রবেশ করে। লয়েড বলে যখন আপনি বিভিন্ন ধরনের স্পেলের মাধ্যমে আলাদা আলাদা অ্যাটাকের মধ্যে পড়বেন তখন আপনি ম্যাজিক্যাল ব্যারিয়ার তৈরি করতে পারেন, কিন্তু সরাসরি অ্যাটাক করলে এমনটা করার কোনো প্রয়োজন হয় না। যদি ব্যারিয়ার হয় ছাঁকুনি, তাহলে ম্যাজিক্যাল পাওয়ার হবে পানি। ছাঁকনিতে শক্ত কিছু আটকে যায়, কিন্তু পানি কখনো আটকায় না। তখন তো গ্রিম ফুলে মুলে একসাথ। গ্রিম বলে যদি ফজুজুর মতো কেউ হতো তাহলে আপনি তাকে আপনার ম্যাজিক্যাল পাওয়ারের মাধ্যমে থামাতে পারতেন। লয়েড বলে হ্যাঁ, এই দিক থেকে দেখতে গেলে তার ম্যাজিক্যাল পাওয়ার আমার হৃৎপিণ্ডকে ভেদ করে যেতে পারে। গিসানের ম্যাজিক্যাল পাওয়ারের মাধ্যমে লয়েড মরে যেতে পারে, এই কথাটা লয়েড বলছে। তখন তো গিসান নিজেরই নিজে টিটকারি মারে। গিসান বলে একটা কথা কি জানো, তোমার সাথীরা যদি ছাগল হয় তাহলে এটা তোমার জীবনের সবচেয়ে বড় সমস্যা। এটা কোনো বোকামি নয়, সর্সারারদের সাধারণ ম্যাজিকের মাধ্যমেও তাদেরকে শেষ করা সম্ভব। তখন গ্রিম বলে ডিমন্সদের কয়েকটা ক্লাস রয়েছে। গাইস, এই বিষয়গুলো আপনারা একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। 1st থেকে 10th ক্লাস, ওই যে লোকগুলো দৌড়ে যাচ্ছে তারা হয়তো 10th ক্লাসের অপদার্থ ডিমন, তাই তাদের উপর জাদুর প্রভাব পড়ছে। আর ফুজুজু 8 ক্লাসের ছিল, আর আমি হলাম 3rd ক্লাসের ডিমন। তো গাইস, অবশেষে আমরা গ্রিমের র্যাঙ্ক সম্পর্কে জানতে পারলাম। তখন লয়েড বলে তাহলে এই ডিমনটা কি 1st ক্লাসের নাকি? গিসানের কথা বলছে। গ্রিম বলে তার থেকেও ভয়ানক, তার অরা নেদারওয়ার্ল্ডের ওয়ার্ল্ডি থেকেও অনেক বেশি। সে সব ক্লাসের উপরে, সে একজন ডিমন লর্ড। তার সামনে ওই সাধারণ ডিমনেরা পোকামাকড়ের মতো। 101st ক্লাস ডিমনও তার সামনে টিকতে পারবে না। যে কারোর জন্য এটা একটা দুঃস্বপ্নের মতো, যেটা কেউই দেখতে চাইবে না। লয়েড বলে ও আচ্ছা, তাহলে তো অপোনেন্টকে এবার শুধু একটা খারাপ শক্তি ভাবাই যথেষ্ট হবে না। গ্রিম বলে হ্যাঁ মাস্টার, ঠিক কইছেন, এইবারের অপোনেন্ট আপনার তেল বাইর করে দিব। তখন গিসান লয়েডের সাথে কথা বলে। গিসান বলে তো কে তুমি, বলবে? লয়েড বলে আমি শুধু একজন প্রিন্স, 7th প্রিন্স। গিসান বলে 7th প্রিন্স? তোমার বিষয়ে জেডের মেমোরিতে কিছু তো একটা আছে, ঠিকভাবে মনে নেই, কিন্তু আবছা আবছা মনে পড়ছে সে তোমার সাথে দেখা করতে চাইতো। হায় রে জেড। লয়েড বলে ও তাই, আমিও তার সাথে দেখা করতে চেয়েছিলাম, কিন্তু এখন এটা আর সম্ভব নয়, কারণ তুমি সবকিছুই শেষ করে দিয়েছো। কি চাও আসলে তুমি? গিসান বলে এই প্রশ্নটাই আমি তোমাকে করতে পারি, আগে তুমি তোমার নিচে দেখো। তুমি আমার অনেক লোকদেরকে মেরেছো আর এই জায়গাটা সম্পূর্ণ ধ্বংস করে ফেলেছো। লয়েড বলে আর তুমি যে গিল্ডের পেছনে লেগেছো সেটাকে বলবে, তারা হলো সর্সারারি দুনিয়ার নতুন দরজা খোলার চাবিকাঠি। গিসান বলে শুধু এটাই নয়, তুমি আবার সব ব্ল্যাঙ্কেটের সাহায্য করতে চাচ্ছ না তো? ওই সব ব্ল্যাঙ্কেট যারা আমাদের অনেক কাজে আসে, তাই মনে হচ্ছে তোমার সাথে অনেক বড়সড় একটা হিসাব করতে হবে। লয়েড বলে হ্যাঁ, হিসাব তো আমারও বাকি আছে। তখন তারা দুজনেই হুঙ্কার দিয়ে বলে তাহলে চেষ্টা করো আর যতটা শক্তি আছে বড় অ্যাটাক করো। তো গাইস, খেলা অলরেডি জমে গেছে। তখন গ্রিম বলে মাস্টার শুনুন, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন, যেভাবেই হোক আমরা এখান থেকে পালিয়ে যাই, এইখানের পরিস্থিতি একদমই ঠিক নয়। লয়েড বলে হ্যাঁ, মাটিতে থাকা অবস্থায় আমি যে ম্যাজিক্যাল কমান্ড ইউজ করি আমার মনে হয় না এগুলো তার উপর কাজ করবে। তখন তো গ্রিম ভাবে কাজ করবে না, অবশ্যই করবে না, কখনো হতেই পারে না। এটা একটা 10th ক্লাস ডিমনও অনেক শক্তিশালী, অনেক সহজেই সে ম্যাজিক থেকে বেঁচে যেতে পারবে। মাছ কখনো পানিতে ডুবে মরে না, তবে হ্যাঁ, যদি প্রেশার ঠিক থাকে তাহলে হয়তো সম্ভব হতে পারে। কিন্তু এই শালায় তো পুরাই একটা জিনিস, অনেক বড় ম্যাজিক্যাল প্রেশারও তার কাছে ধুলাবালির মতো হবে। এটা প্রকৃতির এমন একটা ভয়ানক রূপ যে আধারের অনেক গভীরে থাকে। তখন আমরা দেখি গিসান তার হাতে একটা ম্যাজিক আনে, আর সেটা হাত থেকে ছেড়ে দেওয়ার সাথে সাথেই লয়েডের শিল্ডের ওপর যেয়ে পড়ে, আর লয়েডের শিল্ড তো ফুটা হয়ে যায়। তখন তো গ্রিম চিল্লাচিল্লি শুরু করে। গ্রিম বলে এটা তো প্রায় ব্যারিয়ারের ভিতরেই ঢুকে গেছে, আর এই ব্যারিয়ার আপনার সবচেয়ে শক্তিশালী ব্যারিয়ারের মধ্যে একটা ছিল। 1st লেয়ার 2nd লেয়ার দুইটাই ভেঙে ফেলাইছে, আর আমার আর্টিক্স অবস্কিউরা তো একবারেই শেষ হয়ে গেছে। গিসান বলে সুরক্ষার জন্য তো ভালো জিনিস বানাইছো। তখন তো গিসান তার ম্যাজিকের মাধ্যমে কতগুলো ক্রুজ আনে। গ্রিম বলে শালা এটা করছে কি? গিসান বলে দেখি তো কত লেয়ার আনতে পারো। তার ব্যারিয়ারের কথা বলছে। এরপর তো আমরা দেখি গিসান তার ক্রুজ দিয়ে লয়েডের ব্যারিয়ারের উপর আনলিমিটেড অ্যাটাক শুরু করে।
একাধারে গিসান তার ক্রুজ মিসাইলের মতো ছাড়ছে আর লয়েড ব্যারিয়ার তৈরি করেই যাচ্ছে। ব্যারিয়ার একটা ভাঙছে আর লয়েড ভেতর থেকে আর একটা নতুন ব্যারিয়ার তৈরি করছে আর লয়েড শুধু ডিফেন্স করছে। এটা লয়েডের ফাইটের যেহেতু নীতি, সে প্রথমে ডিফেন্স করে এবং পরে অ্যাটাক করে। আর গাইস, আপনারা হয়তো দেখেছেন আমি আমার ভিডিও ইন্ট্রোতেও এই ফাইটিং সিনটা ইউজ করি। তো তখন তো শুধু আমরা অ্যাকশন দেখতে পাই, লয়েড গিসানের অ্যাটাক থেকে বারবার বেঁচে যাচ্ছে। তখনই গিসান একটা চালাকি করে, গিসান টেলিপোর্ট হয়ে লয়েডের পিছনে চলে আসে আর সে লয়েডের ব্যারিয়ারে এমন জোরে লাথি মারে যে লয়েডের ব্যারিয়ার ভেঙে যায়। আর তার সামনে ছিল ক্রোস। তো লয়েডের একদিকে গিসান আর একদিকে ক্রোস। এরই মধ্যে গিসান আরও একটা আকাম করে, গিসান ওই সবগুলো ক্রোসকে একত্র করে একটা মিসাইলের মতো করে ফেলে। তখন লয়েড কি করবে কোনো দিশা না পেয়ে সে পানির মধ্য থেকে একটা টাইটেন সামান করে আর মিসাইলের মতো ওই ক্রুজটা গিয়ে ওই টাইটেনকে ভেদ করে। তখন আবার আমরা ওইদিকে দেখি গ্যালিলিও এবং বাকিরা লয়েড এবং গিসানের ওই ফাইটিং সিনগুলো দেখছিল। গ্যালিলিও বলে মনে হয় যুদ্ধ শুরু হয়ে গেছে। ডালিয়া বলে কিন্তু যুদ্ধে লড়াই করে কিভাবে? আর ওই ডিমনগুলাও গিসান আর লয়েডের ওই ফাইটগুলো দেখছিল। তখন ওই টিমের মাথাওয়ালা ডিমনটা বলে আয় হা, মনে হইতাছে যুদ্ধ অলরেডি জমে গেছে। তারপরে ওই ডিমনরা একটা পর্যায়ে গ্যালিলিওদের দেখে ফেলে, তারা গ্যালিলিও এবং বাকিদের ওপর অ্যাটাক করে দেয়। তখন গ্যালিলিও বলে ব্যাবিলিয়ন দ্রুত গিয়ে দরজা খোলো। ব্যাবিলিয়ন বলে আমি সেটা করতেই তো ওই পাশে যাচ্ছি। এরপর আবার ওইদিকে আমরা দেখি গ্রিম বলছে মাস্টার আমার কান্না কেন থামছে না? লয়েড বলে গ্রিম এটা কান্না করার সময় নয়। তখন তো গিসান বলে আরে এর তো কিছুই হলো না, আমি তার উপর কোনো চাপই প্রয়োগ করতে পারলাম না, শুধু একটা টেলিপোর্টেশন করা ছাড়া। লয়েড বলে কিন্তু এই টেলিপোর্টেশনটাও তো তোমার নয়। গিসান বলে কিন্তু এখন তো আমার। জেড কখনোই তার শক্তিকে কন্ট্রোল করতে পারেনি, কিন্তু আমি তো করতে পারি। মনে হয় মানুষদেরকে এই সব বিষয়গুলো কন্ট্রোল করতে স্পিল টেস্পিল করা বন্ধ করা উচিত, কিন্তু আমার মতো অভিজ্ঞ ম্যাজিশিয়ানদের জন্য এটা সাধারণ একটা বিষয়। যেভাবে উড়তে পারা পাখিদের স্বভাব, সেভাবেই ম্যাজিক আমাদের রক্তের একটা অংশ। ম্যাজিক জন্ম থেকে আমাদের সাথে থাকে, কিন্তু এমন কিছু গাধা আছে যাদের ডানা তো থাকে কিন্তু সেটা তারা ব্যবহার করতে পারে না, আর তারাই হলো ব্লাইটেড অর্থাৎ অভিশপ্ত। আর সবচেয়ে মজার বিষয়, জেডের ডানা সবচেয়ে বেশি ঝলমলে ছিল, এতটাই যে নেদারওয়ার্ল্ড থেকেও আমি সেটা দেখতে পেতাম। কেন তারা তাদের নিজেদের থেকেই পালানোর চেষ্টা করে? তারা এমন অভিশপ্ত লোক যাদেরকে অন্যরা ভয় পায়, তাই তো তাদের খুশি হয়ে মরে যাওয়া উচিত আর সন্তুষ্ট হয়ে আমাদেরকে তাদের শরীর দিয়ে দেওয়া উচিত। ব্লাইটেড সম্পূর্ণ তখনই হয় যখন সেটা ডিমনের শরীর হয়ে যায়। তখন গিসান আরও অনেকগুলো ক্রুজ সামান করে। আর আমি চাই তুমি আমাকে একটা সুযোগ দাও যেন আমিও তোমাকে আমার স্পেলগুলো দেখাতে পারি। এখন তোমার রেসপন্স কি হবে? অ্যাটাক করবে নাকি পালিয়ে যাবে? তারপর আমরা দেখি একটা ক্রুজ গিসান লয়েডের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। সে ভাবে লয়েড হয়তো মরে গেছে এবং বলে আসলে তোমার কাছে কোনো অপশনই ছিল না, কোনো অ্যাক্সিলারেশন অথবা অ্যাকুরেসিতে কাজ হবে না। আমি তোমাকে এমন মৃত্যু দিব যা হবে খুবই ভয়ানক। আমি এই শক্তির একটা নতুন নাম দিব আর আমি একে বলবো দ্য শ্যাডো উলফ। তখন তো আমরা দেখি ওই ডিমনগুলো অ্যাটাক করে দিয়েছে। তারা বলে তোমাদের শরীরগুলো সব দিয়ে দাও। তখন আমরা দেখি গ্যালিলিও হাতে একটা ফাঁদ তৈরি করছে এবং বলে আমাদের প্রিন্স লয়েড শক্তিকে কন্ট্রোল করা শিখিয়েছে, তাই আমরা এত সহজে হার মানব না। তারপর সে ওই জায়গায় সম্পূর্ণ স্থানেই স্পাইডার দিয়ে ভরিয়ে ফেলে। গাইস, সবাই ভিডিও শেষে থাকবেন, আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। তো এরপর আমরা দেখি ওই ডিমনগুলো সব গ্যালিলিয়ার ফাঁদে আটকে যায়। তখন গ্যালিলিও বলে আমার ছুঁড়ে মারা স্পাইডার কয়েক সেকেন্ডে আশেপাশের সম্পূর্ণ স্থানে ছড়িয়ে পড়ে। তখন ডিমনটি বলে কয়েক সেকেন্ডের মধ্যে আমরা তোমাগরে শেষ করে দেবো। গ্যালিলিও বলে ঠিক আছে, দেখা যাক। তারপর ক্রো সব ডিমনগুলোর উপর কার্স টেকনিক ইউজ করে। তখন ওই ডিমনগুলা মাটির সাথে ম্যাগনেটের মতো লেগে যায়। গ্যালিলিও বলে একবারে ঠিক জায়গা মতো মারছো ক্রো, অনেক ভালো কাজ করেছো। কার্স টেকনিকের প্রভাব তোমার সঙ্গীদের ওপর পড়ে না। তারপর আমরা দেখি বেবিলন অবশেষে উপরে উঠে গেছে এবং সে ওই দরজাটা খুলে দেয়। ব্যাবিলিয়ন বলে সবাই দ্রুত বের হও, এই দরজাটাকে আবার বন্ধও করতে হবে। ওই মুহূর্তেই আমরা দেখি ওই ডিমনগুলো সব আবার ছুটে যায়। গ্যালিলিয়া বলে এরা আমাদের কার্স টেকনিক আর স্পাইডারের ফাঁদ থেকে ছুটে গেল কিভাবে? ডিমনরা বলে অনেক বেশি পাটলইতাছিলা, এখন কি করবা চান্দুরা? তখন ডালিয়া তাদের সামনে এসে দাঁড়ায় এবং ভাবে শুধু একজনকে বাদে সবাইকে দেখতে পাচ্ছি, সবার উপর আমার অ্যাটাক করতে হবে। এরপর ডালিয়া তার নিজের পেটেই আঘাত করে আর এতে সব ডিমনগুলাও আঘাতপ্রাপ্ত হয়। ডালিয়া বলে লয়েড তুমি আমাদের জন্য অনেক করেছো, এখন আমার পালা। ব্যাবিলিয়ন বলে আরে ডালিয়া তুমি এসব কি করছো? ডালিয়া বলে তোমরা এখান থেকে দূরেই থাকো।
তোমরাও আঘাতপ্রাপ্ত হতে পারো, কারণ আমার নিজের ওপর কোনো কন্ট্রোল নেই। তো সবাই এখান থেকে এখন সরো, তোমরা একটা জঙ্গলে গিয়ে কোথাও লুকিয়ে পড়ো। অর্থাৎ এখানে ডালিয়া নিজেকে স্যাক্রিফাইস করতে চাচ্ছে। র্যান বলে, তুমি এসব কি করছো? এই অবস্থায় তো তুমি এখান থেকে বেঁচে বের হতে পারবে না। তখন ডিমনটা বলে, বাহ, সে তো আমাদের শরীর তার সাথে কানেক্ট করতে পারে, এটা তো অসাধারণ। কিন্তু তুমি একটা বিষয় ভুলে গেছো, আমরা ডিমনরা কখনোই মরবো না। এরপর আমরা দেখি ওই ডিমনগুলো আবার ঠিক হয়ে যায়, আর ডালিয়া তার পায়ে আবার অ্যাটাক করে। তখন ওই ডিমনটি বলে, এই শক্তিটা তো অনেক ভয়ানক, সে নিজেকে আঘাতপ্রাপ্ত করতে একটুও দ্বিধাবোধ করছে না। ডালিয়া বলে, তোমরা এখান থেকে এখনই যাও, আর চিন্তা করো না, তারা আমার শরীরকে কখনোই ব্যবহার করতে পারবে না। র্যান বলে, না, কোথাও যাব না আমি, আমরা সবাই একসাথে যাব। এটা বলতে না বলতে গ্যালিলিয়া র্যান আর ক্রোকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দেয় এবং দরজা লাগিয়ে দেয়। লেবেলিয়ন বলে, এটা তুমি কি করলে গ্যালিলিয়া? ডালিয়া বলে, আমার সাথে কেন থেকে গেলে? চলে যাও গ্যালিলিয়া, আমি বলেছি না আমার নিজের ওপর কোনো কন্ট্রোল নেই? গ্যালিলিয়া বলে, তুমি একা তাদের সাথে কখনোই পেরে উঠবে না, আর তারা সবাই অনেক সহজেই এখান থেকে বের হয়ে যেতে পারবে, আর এভাবে আমাদের মধ্য থেকে কেউই বাঁচবে না। ডালিয়া বলে, আমি এটা জানি, তাই আমি একা যেতে চেয়েছিলাম। গ্যালিলিয়া বলে, আমি তোমার সাথে আসব যখন তুমি তোমার সর্বশেষ অ্যাটাক করবে, আমিও তোমার সাথে যেতে চাই। তখন ওই ডিমনরা বলে, তো তারা কি চায় আসলে? তারা এখন কি করবে? তার মানে তারা এমনটা চায় না তো? না না, তারা এমনটা করতে পারে না, তাদের এতটা সাহসী নেই। তখন ডালিয়া তার গর্দানে তলোয়ার ধরে। ডিমনরা বলে, আরে থামো থামো থামো, কি করছো এটা? ডিমনগুলো তখন ডালিয়াকে থামানোর জন্য এগোতে গেলে গ্যালিলিয়া তার স্পাইডার দিয়ে ওই ডিমনগুলোকে আটকে দেয়। ডালিয়া বলে, তোমরা কিভাবে বলতে পারো আমরা আসলে অ্যাসাসিন? আর যারা ব্লাইটেড আর অ্যাসাসিন তারা কখনোই সহজে হার মানে না। তো চলো, তোমরা তোমাদের ডিমনিক শক্তি দেখাও, আর আমরা আমাদের মনোবল দেখাই। তখন র্যান দরজার ওই পাশ থেকে বলে, থামো, এমনটা করো না। ডালিয়া বলে, আমি ভাবতেও পারছি না জেক তখন কি অনুভব করছিল যখন সে বারবার সুইসাইড করার চেষ্টা করছিল। র্যান কান্না করতে করতে বলে, না, আমি আরেকবার এটা দেখতে চাই না। এখন আমরা আমাদের কার্ডসকেও কন্ট্রোল করতে পারি, আমাদের বাউন্টিও সরে যাবে। যদিও জেড আবার ফিরে আসবে না, কিন্তু আমরা তার স্বপ্ন পূরণ করতে চাই, স্বাধীনভাবে বেঁচে থাকতে চাই। ডালিয়া বলে, অ্যাসাসিন গিল তাদের সঙ্গীদের জন্য জীবন দিতেও পারে, জীবন নিতেও পারে, আমরা কখনোই পিছপা হব না। এরপর আবার সিন চেঞ্জ হয় গিসানের দিকে। গিসান লয়েডকে মৃত ভেবে পাট নিচ্ছে। সে জেটকে টিটকারি মেরে বলে, বেচারা জেট, যত সব আবর্জনার দল, তারা দুর্গন্ধযুক্ত গর্তে বসে খোলা আকাশের মিথ্যা স্বপ্ন দেখত। আমি তো ভেবেছিলাম আরেকটু মজা হবে, তোমরা যদি আরো কিছুক্ষণ টিকে থাকতে পারতে তাহলে ভালোই হতো। এমনটা হলে ওই ব্লাইটেডের শেষ নিঃশ্বাস পর্যন্ত ত্যাগ করার সময় কোনো না কোনোভাবে কাজে লেগে যেত। যাই হোক, এখন আমি তোমাদের দেখাই এই সব তুচ্ছ প্রাণীর অধিকার না মৃত্যুর ওপর থাকে না জীবনের ওপর। তখনই আমরা দেখতে পাই গিসান যে লয়েডের ওপর অ্যাটাক করেছিল সেই লয়েডটা আসলে লয়েডের কোলন ছিল। ওই সময় ঠাস করে লয়েড গিসানের সামনে এসে ছুরি দিয়ে একটা আঘাত করার চেষ্টা করে, আর গিসানও সাথে সাথে টের পেয়ে সে টেলিপোর্ট হয়ে লয়েডের পিছনে চলে আসে। গিসান বলে, এতই সহজ, আমারে এত তাড়াতাড়ি ফান্দে ফালাইতে চাও? ও, তাহলে এখন তুমি শর্ট দিয়ে খেলবে? মনে হচ্ছে খেলাটা আর একটু লম্বা হবে। লয়েড বলে, ধুরো, আবার ফেসে গেলাম, কি যে করি। গিসান বলে, আরে ছোট্ট ছেলে, ভয় পেও না, ফাইটে তো আমিও তোমার কাছ থেকে মজা পেতে চাই, তাই না? লয়েড নিষ্পাপ সেজে বলে, আমরা কি এই ফাইটটা অন্য কোথাও করতে পারি? তখন তো গিসানও লয়েডের দিকে বন্ধু সেজে তাকিয়ে থাকে। এরপর আবার সিন চেঞ্জ হয় ডালিয়ার দিকে। আমরা দেখি দরজার ওই পাশ থেকে কতগুলো ফায়ার অ্যাটাক ছুটে আসে। এটা দেখে র্যান এবং বাকিরা অনেক অবাক হয়ে যায়, আর এই অ্যাটাকগুলো গিয়ে ওই ডিমনদের উপর পড়ে। তখন তো র্যান বলে, কি হচ্ছে এসব? গ্যালিলিয়া বলে, কোথা থেকে আসছে এই অ্যাটাকগুলো, কি হচ্ছে এখানে? তখন আমরা দেখি দরজা কেউ একজন তলোয়ার দিয়ে কেটে টুকরো টুকরো করে ফেলেছে, আর সে ছিল অ্যালবার্ট। অ্যালবার্ট তার 1 ব্যাটালিয়ন আর্মি নিয়ে ওই স্থানে এসে পড়েছে। তো গাইস, দেখলেন চিঠির পাওয়ার? ওই চিঠির জন্য জল কত দূর গড়িয়েছে। যাই হোক, তখন অ্যালবার্ট বলে, দেখে মনে হচ্ছে। সিলভা বলে, এক মুহূর্তেই সম্পূর্ণ পরিস্থিতি বদলে গেছে। তখন ডায়ন বলে, আমাদের প্রিন্স লয়েড কোথায়? র্যান বলে, এটা তো সেকেন্ড প্রিন্স, অ্যালবার্ট দি সেলম, সে এখানে। তখন অ্যালবার্ট কমান্ড দেয়, সোলজার্স, তোমরা কি প্রস্তুত? আমরা প্রিন্স লয়েডকে এখানে নিতে এসেছি। তো সোলজার্স, সবাই এখনই ঝাঁপাইয়া পড়ো। তো গাইস, এখান থেকেই এই এপিসোডের সমাপ্তি হয়। আর গাইস, আজকের এপিসোডটা কিন্তু বেশি বড় হয়নি, কারণ এখানে সবগুলো সিনই একটু ছোট ছোট। তো গাইস, এখন কিছু কথা বলি। ইদানিং আমার কিছু বিষয় নিয়ে ঝামেলা চলছিল, আমি কমিউনিটি পোস্টেও এই বিষয়টা জানিয়েছি, আর এই সমস্যার কারণে আমি ভিডিও নিয়ে বেশি কাজ করতে পারছিলাম না। তারপর আমি টিম ইউটিউবকে একটা টুইট করি, তারা আমার সমস্যাটা শোনার পর আমাকে আশ্বস্ত করে। এর 2 দিন পর ইউটিউব আমাকে একটা মেইল পাঠায়, সেখানে আমি আমার প্রবলেমের সমাধান পাই।
যাই হোক, এখানে অনেক বিষয়বস্তু আছে যা আমাদেরকে বুঝে কাজ করতে হয়। আর ওই সমস্যাটা হওয়ার মূল কারণ ছিল আমাদের চ্যানেলে কিছুদিন ধরে সাবস্ক্রাইবার ভালোভাবে আসছে না। আর এই বিষয়টা নিয়ে আমি একটু প্যানিক হয়ে গিয়েছিলাম। তো এরপর আমার চ্যানেলের ভিডিওতে কিছু কিছু বিষয় আমি পরিবর্তন করি, এতে ওই ঝামেলাটা হয়। যাই হোক গাইস, এই কয়েকদিন ধরে আমার সাথে অনেক কিছুই ঘটছে, তবুও আমি চেষ্টা করেছি আপনাদেরকে সময় মতো ভিডিও দিয়ে যাওয়ার। আর পরবর্তীতেও আমি এমনটাই করব। যেই এনিমেটা চলমান থাকবে আমি সেই এনিমের এপিসোড সবসময় সময় মতোই দেওয়ার চেষ্টা করব। আর আমার যে কিউএনএ ভিডিওটা আনার কথা বলেছিলাম সেটা আমি নিয়ে আসতে পারবো কিনা সঠিক বলতে পারছি না। তবে হ্যাঁ, কিউএনএতে যেই এনিমেটা নিয়ে কথা বলতে চেয়েছিলাম সেটা অবশ্যই জানাবো। আর আমি আরেকটা বিষয় আপনাদের কাছে জানতে চাচ্ছি। আমি চিন্তা করেছি আমাদের এই এপিসোড বাই এপিসোড এনিমে তো চলবে, অর্থাৎ যেগুলো ফ্রাইডে স্পেশাল সেগুলো তো থাকবেই। এছাড়া আমি আরেকটা বিষয় শুরু করতে চাচ্ছি, সেটা হলো মান্থলি একটা এনিমের ফুল সিজন এক্সপ্লেন করব। বলতে পারেন এটা একটা এনিমে রিক্যাপ, অর্থাৎ আপনাদের পছন্দ মতো এনিমে আমাকে জানাবেন, আমি সেটার সম্পূর্ণ সিজনটাই এক্সপ্লেন করে একবারে আপলোড করব। এই ভিডিওগুলো সাধারণত 1 ঘন্টা অথবা 45 মিনিটের হতে পারে। আর এই ধরনের ভিডিওগুলো মাসিক মান্থলি হিসেবে আনতে যাচ্ছি। তবে হ্যাঁ, এই বিষয়টা এখনো শিওর নয়। আমি যেহেতু এপিসোড বাই এপিসোড ডিটেলসে এক্সপ্লেন করি, আর আপনারা টপিক এক্সাম চ্যানেলের ডিটেল এক্সপ্লেন ভিডিওই বেশি দেখেছেন, আর তাই আপনারা আপনাদের মতামত জানাবেন যে সম্পূর্ণ একটা সিজন সংক্ষেপে রিক্যাপ ভিডিওর মাধ্যমে দেখতে চান কিনা, তাহলে আমি এ ধরনের কন্টেন্ট নিয়ে আসব। আর আরেকটা বিষয় হলো আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন এবং টপিক এক্সামের ভিডিওগুলোকে বেশি বেশি শেয়ার করবেন, যেন আপনার আশেপাশের লোকেরাও এই ধরনের কন্টেন্ট দেখতে পারে এবং এনিমে সম্পর্কে বাংলায় জানতে পারে। আর এমনিতেও আপনারা অনেক সাপোর্ট করেন, তো এভাবেই সবসময় পাশে থাকবেন, সাথেই থাকবেন এই ধরনের অসাধারণ এনিমে কন্টেন্টের জন্য।